হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ডাক্তারের বলা টেস্টগুলো করিয়ে হাসপাতাল হতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আফিম ও নাফিয়া। নাফিয়ার মন ভালো রবে না, এটিই স্বাভাবিক। গাড়ি চালানোর মাঝেই নাফিয়াকে আর চোখে দেখে নিচ্ছে আফিম। মেয়েটি অন্যমনস্ক হয়ে গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বিষয়টি ভালো লাগছে না আফিমের। প্রকৃতিপ্রেমী মানুষদের মন খারাপ, বিষণ্ণতা, কষ্টগুলো প্রকৃতির স্পর্শে এলে নিমিষেই বিলীন হয়ে যায়। এরা প্রকৃতির মাঝে প্রশান্তি খুঁজে পায়। প্রকৃতি যেন এদের কষ্টগুলো শুষে নিজের মাঝে নিয়ে নেয় এবং তাদের অস্থির হৃদয়কে প্রশান্ত করে দেয়। নাফিয়া প্রকৃতিপ্রেমীদের মাঝে একজন। আফিম বিষয়টি জানে। তাই এই মুহূর্তে নাফিয়াকে প্রকৃতির সংস্পর্শে আনাটি সঠিক বলে মনে করছে সে। বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা হাতিরঝিল, যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। এখানে একটি ঝিল রয়েছে এবং ঝিলের চারপাশ ঘিরে গাছপালাসহ রয়েছে বসার ব্যবস্থা। জায়গাটি ভীষণ রকমের সুন্দর। নাফিয়া নিজের ধ্যানে এতটাই মগ্ন ছিল যে সে খেয়ালই করেনি আফিম বাড়ির পথে না গিয়ে হাতির ঝিলে এসে পৌঁছেছে। গাড়ির ব্রেক কষতেই ধ্যান ভাঙে তার। জায়গাটি অপরিচিত লাগায় ব্রু জোড়া কুচকে আফিমকে জিজ্ঞেস করে ওঠে, কোথায় এসেছি? উত্তরে কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়ে আফিম। আফিমকে নামতে দেখে নাফিয়াও গাড়ি হতে নেমে পড়ে। চারপাশটায় চোখ বুলোতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে নাফিয়ার। সে আফিমের কাছে এসে বলে ওঠে, এটা হাতির ঝিল? হু, আমার ভীষণ পছন্দের জায়গা, কিন্তু কখনো সেভাবে আসা হয়নি। শুধু একবারই এসেছিলাম, তাও অনেক আগে। উত্তরে ঠোঁটে একটু হাসি টেনে নেয় আফিম। নাফিয়াও নিজের ঠোঁটে হাসি টেনে নিয়ে বলে ওঠে, ধন্যবাদ এতগুলা। ঠোঁট হাসি বজায় রেখে আফিম বলে ওঠে, চলো ঝিলের কাছে যাওয়া যাক। দুজনে হাতে হাত গুজে পাশাপাশি হাঁটছে। মৃদু বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে উভয়কে। নাফিয়া ঝিলের দিকে তাকিয়ে হেঁটে চলছে। ঝিলের বহমান পানি, কোলাহলমুক্ত পরিবেশ, মৃদু বাতাসে গাছের পাতাগুলো নড়ার শব্দ, সেই সাথে প্রিয় মানুষটির সঙ্গ, সবটাই খুব উপভোগ করছে সে। আফিমও এসব উপভোগ করছে। নাফিয়ার মুখ নেকাবে ঢাকা থাকলেও আফিম বেশ বুঝতে পারছে নাফিয়ার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে আছে। এই হাসিটির জন্যেই তো সে অসাধ্যকেও সাধন করবার সর্বোচ্চ চেষ্টাটি করতে প্রস্তুত। হাঁটার মাঝেই আফিমের চোখ পড়ে একটি আইসক্রিমের ভ্যান গাড়ির দিকে। একটি লোক ভ্যানটি নিয়ে পথ চলছে। নাফিয়াকে দাঁড় করিয়ে সে ভ্যানটির দিকে এগিয়ে যায় আফিম। একটি কোন আইসক্রিম হাতে নিয়ে ফিরে আসে সে। আইসক্রিম দেখে নাফিয়ার ঠোঁটের হাসিটি প্রশস্ত হয়ে ওঠে। আফিম নাফিয়ার হাতে আইসক্রিমটি দিয়ে বলে ওঠে, ওই দিকটি গিয়ে বসি, ওখানে কোনো লোকজনের দেখা পাওয়া যাচ্ছে না। জিবি। অতঃপর দুজনে গিয়ে বসে পড়ে। সামনেই ঝিলের পানি দেখা যাচ্ছে, পেছনে এবং আশপাশে গাছগাছালি। নাফিয়া নেকাব খুলে খাওয়া আরম্ভ করে, আর আফিম নীরব দৃষ্টিতে তাকিয়ে দেখছে তাকে। মেয়েটি বাচ্চাদের মতো খাচ্ছে। মুখে তো আইসক্রিম লেগেছেই, সেই সাথে নাকেও লাগিয়ে বসে আছে সে। এটি দেখে মৃদু হাসে আফিম। আফিমের ঠোঁটে হাসি দেখে নাফিয়া জিজ্ঞেস করে ওঠে, হাসছেন কেন? দেখবা? হু। নিজের পকেট হতে ফোন বের করে নাফিয়ার চেহারার অবস্থাটি ক্যামেরা বন্দি করে নেয় সে। ছবিটি নাফিয়াকে দেখাতেই সে নিজের মুখটি মুছে নেওয়ার উদ্দেশ্য হাত উঠায়, কিন্তু আফিম তার হাতটি ধরে থামিয়ে দেয়। তুমি তো মজা করে আইসক্রিম খেলে, আমি খাবো না? আইসক্রিম তো একটিই কিনেছিলেন। তো কিভাবে খাবেন? আমারটা তো আমি খেয়ে নিয়েছি। দুঃখিত, মন খারাপ করে বলে নাফিয়া। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে, নো প্রবলেম, সমস্যা নেই। আফিমের চাহনি সুবিধের ঠেকছে না নাফিয়ার। আফিমের থেকে দৃষ্টি সরিয়ে আশপাশটায় চোখ বুলিয়ে নেয় সে। এই জায়গার ধারে কাছে মানুষ নেই বললেই চলে। যারা আছে তারা দূরেই, তাও বেশি মানুষ না। ধোপ গিয়ে আফিমের দিকে তাকিয়ে নাফিয়া বলে ওঠে, কি চাইছেন? কথায় সময় অপচয় না করে নাফিয়ার দিকে এগিয়ে যেতে আরম্ভ করে আফিম। একদম কাছে যেতেই চোখ জোড়া বুজে নেয় নাফিয়া। আফিম আলতো করে নাফিয়ার নাকে লাগানো আইসক্রিম খেয়ে নেয়।
সেই সাথে থুতুনি ও ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমগুলোও বাদ দেয় না সে। সূর্য ডুবে যাচ্ছে। আকাশ হলদে বর্ণ ধারণ করেছে। কিছুক্ষণের মাঝেই সূর্য মামা পুরোপুরি বিদায় জানাবে এবং আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। আফিমের কাঁধে মাথা রেখে সূর্যের ডুবে যাওয়ার সময়টা উপভোগ করছে নাফিয়া। আফিম এক হাতে নাফিয়াকে জড়িয়ে ধরে রেখেছে। উভয় অনেকটা সময় নীরবতা পালন করছে। অবশেষে নীরবতা কাটিয়ে আফিম বলে ওঠে, I want to prepare you for one thing. আমি তোমাকে একটি বিষয়ের জন্য প্রস্তুত করতে চাইছি। কোন বিষয়? ঠোঁট আলতো হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে, তুমি শিক্ষকতা করেছ, তাই নৈতিক জ্ঞান তোমার আছে। বলো তো, মানুষের বাহ্যিক সৌন্দর্য দিয়ে কেউকে বিচার করা বা তা নিয়ে মন্তব্য করাটা কতটুকু সঠিক? বিন্দু পরিমাণ সঠিক নয়। কারেক্ট। যদি কেউ কারো বাহ্যিক সৌন্দর্য নিয়ে বাজে মন্তব্য করে তখন কি করা উচিত? সাধ্যে থাকলে উচিত জবাব দেওয়া উচিত, আর তা সম্ভব না হলে উপেক্ষা করা উচিত। অ্যাগেইন কারেক্ট, আবারও সঠিক। আজ টেস্ট করিয়েছি, কাল বা পরশু ডাক্তার চিকিৎসা জানাবে। সার্জারি হলে প্রতিবেশীদের কানে যাবে। সেই সাথে তারা তাদের নোংরা মানসিকতার পরিচয়ও দিতেই পারে। কিন্তু এসব কিছুর কোনো প্রভাব তোমার উপর পড়তে দিবা না। এতটুকু বলে নাফিয়ার মাথা তার কাঁধ হতে উঠিয়ে দুহাতে নাফিয়ার গাল স্পর্শ করে আফিম বলে ওঠে, চিকিৎসা যাই হোক, তুমি এখন যেমন সুন্দর, পরেও ঠিক এমনই সুন্দর থাকবে। এ রোগ কোনো ত্রুটি নয়, আর রোগ তোমায় বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারবে না। আমি চাই তুমি নিজেকে ভালোবাসো, ঠিক যেমন তুমি আমাকে ভালোবাসো। আমার এক হাত বা পা যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলে তবে কি তুমি আমাকে অযোগ্য ভাববে? কখনোই না। জ্বলজ্বল করা চোখে আফিমের দিকে তাকিয়ে কথাটি বলে নাফিয়া, ঠিক তেমনি নিজেকে মূল্য দিতে শেখো। সাহসিকতার সাথে এই রোগ মোকাবেলা করো এবং সমাজের কিছু মানুষের নোংরা মানসিকতার বিপক্ষে দাঁড়াও। আমি সবসময় তোমার সাথে তোমার ঢাল হয়ে থাকব, ইনশাহ আল্লাহ। চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তেই আফিমের বুকে মুখ গুজে নেয় নাফিয়া। এই স্থানটি তার জন্যে সবথেকে নিরাপদ ও পরম শান্তির। মাসুক মিয়া সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, একদিন বোমা ভেবে দেখুক, ইনায়াদের নিয়ে মাহিন থাকুক। আমরা উঠি এখন। রাফিয়া চোখের জল মুছে বলল, এখানে একটাই পালঙ্ক, সে থাকতে হলে রাতে হোটেলে যেতে হবে। লুবনা পাশ থেকে বলল, ঠিক আছে, রাতে না হয় বাইরে থাকবে। রাফিয়া চেয়ার ছেড়ে উঠে বলল, আচ্ছা আপনারা বসুন, নাশতা করে যান। কথাটি বলে সে রান্নাঘরে গিয়ে নাশতা এনে দিল। নাশতা করে সবাই বিদায় নিলেন সন্ধ্যার আগেই। ইনায়ারা তিন বোন প্রবন্ধের সাথে মিলেমিশে খেলাধুলা শুরু করেছে। মাহিন পুরো সময়টা লাইব্রেরি রুমের চেয়ারে চুপচাপ বসে রইল। রাফিয়া রাতে সবাইকে খাবার দেয়। প্রবন্ধ আর ইনায়ার নানান কথা আর দুষ্টামি করলেও তারা দুজন নিঃশব্দে খাওয়া শেষ করে রাফিয়া টেবিল রান্নাঘর গুছিয়ে আসতেই মাহিন আমতা আমতা করে বলল, আমি বাইরে যাচ্ছি। রাফিয়া বিছানা ঠিক করতে করতে বলল, ঠিক আছে, বাইরে যাওয়া লাগবে না, বাচ্চারা মাঝখানে থাকবে, তুমি এক মাথায়। মাহিন কোনো কথা না বলে বিছানার এক মাথায় গিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে রাফিয়ার ঘুম ভেঙে গেল বুকের কাছে মাহিনের ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ শুনে। রাফিয়া ওর মাথায় হাত দিয়ে বলল, এখানে কেন এসেছ? নিজের বালিশে যাও। মাহিন ওর হাত ধরে বলল, রাফিয়া, আর কত শাস্তি দেবে? সবকিছুর জন্য আর কত মাফ চাইব? আর কত বদলালে বিশ্বাস করবে? তুমি না ফিরলে আমি আর বিয়ে করব না। প্লিজ একটাবার চলো, তারপর দেখো তোমার আর কোনো অমর্যাদা হয় কিনা। আমাদের আর সন্তান লাগবে না রাফিয়া। প্রবন্ধ আমাদের ছেলে, ইনায়া, তানহা আর মিনহা আমাদের মেয়ে। এদেরকে নিয়েই আমাদের এই জীবনটা কাটিয়ে দেব। আমাকে প্লিজ প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও, না হয় লিপিও মাফ করবে না। তোমাকেও বাকি জীবন ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অতীতের সবকিছু ভোলাতে চাই। রাফিয়া ওর মাথায় হাত রাখে। বিষয়টা ভেবে মুচকি হাসে সে। যিনি এই বিশ্বচরাচরের মালিক, যার কলমের কালিতে মানুষের ভাগ্য লেখা হয়, তিনিই মাহিনকে বোধহয় শাস্তি দিলেন। মাহিন ফিরে এলো একেবারে রাফিয়ারই কথায়। লিপিকে বিয়ের আগে সে এটাই বলেছিল, আমরা দত্তক সন্তান নেব, তবুও দ্বিতীয় বিয়ে করার দরকার নেই। তখন মাহিন মানেনি। আজ সে মেনে নিয়েছে, মানতে সে বাধ্য হয়েছে। রাফিয়া পরম মমতায় মাহিনের গালে হাত রেখে বলল, এই কথাগুলোই আমি একসময় তোমাকে বলেছিলাম মাহিন, তখন তোমরা দত্তক ছেলে মানতে পারোনি। মাহিন ওর হাতের উপর হাত রেখে বলল,
এখন তো মানছি রাফিয়া। আল্লাহই আমাদের এই শিক্ষা দিয়েছেন। শেষ পর্যন্ত তোমার কথাই আমাদের মানতে হল। রাফিয়া কোনো জবাব দিল না। মাহিন পুনরায় বলল, বলো যাবে না ফিরে? তুমি না আমার সুখের জন্য সব করতে পারতে? রাফিয়া কোনো জবাব দিল না। গাল বেয়ে চোখের জল পড়ছে। অন্ধকারে হাতের তালু দিয়ে অশ্রু মুছে নিয়ে মাহিনের গালে হাত রেখে বলল, আমি এখানেই বাচ্চাদের নিয়ে থাকব। আমার ব্যক্তিগত কিছু স্বপ্ন আছে। একা থাকার নেশায়ও পেয়ে বসেছে। তুমি আব্বাম্মার সাথে থাকবে। সেখানে কাজের মেয়ে একজন রেখে দেব। মাহিন ওর কপালে চুমু খেয়ে বলল, আমি সেই দূরেই পড়ে থাকব? তুমি শুধু বাচ্চাদের গ্রহণ করবে, আমাকে না? রাফিয়া নির্দয় গলায় বলল, হ্যাঁ। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা তুমি যা বলবে তাই। রাফিয়া ওর চুলে আঙুল ডুবিয়ে বলল, তুমি প্রতি বৃহস্পতিবারে এখানে আসবে। আমিও মাঝে মাঝে বেড়াতে যাব তোমার কাছে। এখানে ওরা স্কুলে পড়বে। কোনো সমস্যা হবে না। মাহিন ওকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা ঠিক আছে, তবে কাল আমাদের সাথে চলো। সবাই খুশি হবে। এলাকার মানুষও জানবে তুমি ফিরেছ। রাফিয়া খানিক ভেবে বলল, আচ্ছা যাব, এখন আপাতত নিজের বালিশে যাও। ওরা জেগে যাবে। মাহিন দীর্ঘশ্বাস ফেলে চলে গেল নিজের বালিশে।